আজকে ইউনিট 6 এর ইউনিট 6 কেন, এখানে ইউনিট 10 হচ্ছে, আর তোমার নেটেতে হবে ইউনিট 4। আর এটা হচ্ছে এস্টেটের সিলেবাস। এস্টেটের সিলেবাস হচ্ছে ইউনিট 10। এথিক্সের যে পার্টটা একটু একটু বাকি ছিল, দেখো অনেকটা হয়ে গেছে। এটা তো প্রথম দিনে এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। নেচার অ্যান্ড অবজেক্ট অফ জাজমেন্ট হয়ে গেছে। পস্টুলেট অফ মোরালিটি, মানে কান্টে যে 3টে পস্টুলেট অফ মোরালিটি, এটাও হয়ে গেছে। মোরাল নন মোরাল অ্যাকশন, এটা হয়ে গেছে। এই দুটো কনসেপ্ট একদিন ক্লাস করিয়ে দেবো। আজকে হচ্ছে তোমার অ্যানালিসিস অফ ভলেন্টারি অ্যাকশন, এটা করব। শুধু ভলেন্টারি অ্যাকশন পড়তে গেলে হবে না, ভলেন্টারি অ্যাকশনটা বড় করে সিলেবাসে নিয়েছে, কিন্তু ভলেন্টারির সাথে নন ভলেন্টারি কি, মানে ভলেন্টারি অ্যাকশন বলতে কিসের ভলেন্টারি অ্যাকশনের কথা বলছে, এগুলো সবগুলো ডিটেলস আজকে দেখবো। দেখো, ইউথেনেসিয়া শব্দটা শুনেছো তোমরা প্রথমে? হ্যাঁ, ইউথেনেসিয়া কি, কেউ বলো আমাকে। স্বস্তি মৃত্যু, একদম। মানে ইউথেনেসিয়া হচ্ছে স্বেচ্ছায় ষষ্ঠী মৃত্যু, স্ব ইচ্ছায় মৃত্যু। মৃত্যু। তাহলে ইউথেনেসিয়া বা নিষ্কৃতি মৃত্যু বা স্বমৃত্যু যেটা বলা হয়, স্ব ইচ্ছায় মৃত্যু, ইউথেনেসিয়াটাকে বলছে, মানে নিষ্কৃতি মৃত্যু অ্যাকচুয়ালি। তো নিষ্কৃতি মৃত্যু বা করুণা হত্যাও বলা হয় বাংলাতে, কিন্তু করুণা হত্যা বা কাঙ্ক্ষিত হত্যা, মানে নিজের ইচ্ছায় যেটা হয়ে থাকে। এরপরে দেখো, ইউথেনেসিয়া যে শব্দটা, সেটা হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে নিষ্কৃতি মৃত্যু বা করুণা হত্যা, যে হত্যায় মৃত্যুকাঙ্ক্ষী ব্যক্তির মৃত্যুটি হয় শান্তিপূর্ণ। মানে এখানে অ্যাকচুয়ালি অবশ্যই ইচ্ছা মৃত্যু, কিন্তু কোনো মানুষ কি চাইবে যে আমাকে জ্বালা যন্ত্রণার সাথে 5 ঘন্টা যন্ত্রণার সাথে আমি মরতে চাই, এরকম কেউ বলবে না। মানে মৃত্যুটা হবে এমন যে মানে কোনো যন্ত্রণা ফিল না করে মৃত্যু হয়ে যাবে। এবং বর্তমানে যারা যন্ত্রণা ফিল করছে, সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য মৃত্যুটাকে সে বেছে নেবে। ইউথেনেসিয়া অর্থ হলো ইউথেনেসিয়ার অর্থ হলো শান্ত ও সহজ মৃত্যু, যেটা স্বস্তি মৃত্যু, মার্সি কিলিং, এই ওয়ার্ডটা মনে রাখবে। ইউথেনেসিয়া হচ্ছে মার্সি কিলিং, এর ম্যাচ দিয়ে দিতে পারে কিন্তু। ইউথেনেসিয়াতে কিন্তু এস্টেটে প্রশ্ন এসেছিল। এস্টেটের থেকে বড় কথা হচ্ছে মেন ফাইনাল বিপিএসসি যে এক্সামটা হয়, মানে একদম জব যেটাতে মিলবে, ওটাতে কিন্তু এসেছিল যে ষষ্ঠী মৃত্যু কারা মেনেছে, কত সালে, এরকম কিছু একটা পড়েছিল, এখান থেকে কোশ্চেন এসেছিল। তাহলে অনারোগ্য ব্যাধির অশেষ যন্ত্রণা থেকে, মানে অনারোগ্য বলতে আরোগ্য, আরোগ্য মানে কি, মানে যন্ত্রণা থেকে মুক্তি, মানে আরোগ্য মানে হচ্ছে ভালো হয়ে ওঠা যেটা আমরা বলি। তাহলে অনারোগ্য মানে যেটা কোনোদিনও ভালো হবে না, সেরকম ব্যাধির অশেষ যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য সহজ এবং শান্তভাবে জীবনের অবসান ঘটানো হলো তোমার স্বস্তি মৃত্যু, যেটা হচ্ছে ইংলিশে এ জেন্টল অ্যান্ড ইজি ডেথ। আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত হত্যাজনিত মৃত্যু, মানে ডেথ ইজ ডিজায়ার্ড যখন হবে। এই ইংলিশ ওয়ার্ডগুলো মনে রাখবে। মার্সি কিলিং মানে স্বস্তি মৃত্যু, এবং জেন্টেল অ্যান্ড ইজি ডেথ, এবং এটা হচ্ছে ডিজায়ার্ড থাকবে, দুর্বিসহ যন্ত্রণা থেকে মুক্তি, এটাই হলো মেন লক্ষ্য। এটা গর্ভস্থ মানে মায়ের পেটে যে ভ্রূণ থাকে, যে গুরুতর বিকলাঙ্গ রূপে যদি থাকে, তারপরে তোমার ভূপিষ্ঠ হবার যে আশঙ্কা থাকে, সে ওইভাবেই জন্মাবে। সেটা কিরকম ভাবে, কারো কারো মানসিক প্রবলেম হতে পারে, কারো অন্তরঙ্গটা ঠিকঠাক ভাবে উন্নত হয় না, কারো কারো দেখবে পিঠে সিদ্ধারা, হাত পা বাঁকা জন্মায়। তাহলে এরা জন্মাবার আগে ওদেরকে কি মৃত্যু, মানে ওদেরকে কি মারা যাবে, এগুলো হচ্ছে প্রশ্ন। আজন্মা ব্যাধিগ্রস্ত শিশুর জীবন ধারণের সামর্থ্য না থাকলে, তারপরে দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা না থাকলে, তাদের রোগ যন্ত্রণা থেকে কিন্তু অব্যাহতি দেবার জন্য মৃত্যুকে ত্বরান্বিত করার ব্যবস্থা হচ্ছে করুণা হত্যা, সেটাই হচ্ছে নিষ্কৃতি মৃত্যু বা ইউথেনেসিয়া। আর এই প্রকার প্রাণনাশ বা জীবন হননকে অনেকে নিন্দা বলেছে এবং মন্দ কাজ বলেছে, অকল্যাণজনক বলবে, অনৈতিক বলবে। তাহলে কারা এবারে এগুলোকে মনে রাখতে হবে যে ষষ্ঠী মৃত্যু কি, সেটা তো মোটামুটি আমরা কম বেশি সব জানি, কিন্তু ষষ্ঠী মৃত্যু কারা মেনেছে, মানে কে স্বীকার করে নিয়েছে যে ষষ্ঠী মৃত্যুটা ঠিক আছে, মানা যায়, কে মানেনি, এরকম ব্যক্তিগতভাবে 2-4টা নাম মনে রাখতে হবে, এবং কোন দেশ মেনেছে, কোন দেশ মানেনি, কোন দেশে আইনতভাবে ষষ্ঠী মৃত্যুটা মেনে নেওয়া হয়েছে, এবং কোন দেশে ষষ্ঠী মৃত্যু দেওয়ার পরও ডেথ সার্টিফিকেট দেয়, এগুলো মনে রাখতে হবে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে পাশ্চাত্য দর্শনের চিকিৎসকগণ, চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে হিপোক্রেটিস,
শপথ বাক্য অনুসরণ করে ইউথেনেসিয়া বিরোধী মনোভাব প্রকাশ করেছেন। তাহলে এই যে হিপোক্রেটাস, এই হিপোক্রেটাস লোকটার কথাতে কিন্তু এখনো পর্যন্ত অনেক দেশে ষষ্ঠী মৃত্যুকে মানেনি, মানে অ্যাকচুয়ালি কম দেশে মেনেছে ষষ্ঠী মৃত্যুকে, মানে সরকারিভাবে আইন করেছে। বেশিরভাগ দেশে কিন্তু ষষ্ঠী মৃত্যুকে সরকারিভাবে মেনে নেয়নি। তার পিছনে একটা বড় ভূমিকা রয়েছে হিপোক্রেটাস। এ বলেছে যে শপথ বাক্য অনুসরণ করে বলেছে যে ইউথেনেসিয়া বিরোধী মনোভাব পোষণ করেছে। সে বলেছে ইউথেনেসিয়াটা অ্যাকচুয়ালি করা উচিত না। কিভাবে বলেছে দেখো, তার এটা শপথ বাক্যটা বলছে, কেউ কামনা করলেও তাকে প্রাণঘাতী ওষুধ বা বিষ দেওয়া যাবে না, এবং ওই রকম ঔষধ ব্যবহার করার জন্য কোনো ব্যক্তিকে পরামর্শ দেওয়া যাবে না। ধর একজন পাড়ার বউ এসে বলছে অন্য বউকে, জানিস আমার সংসারে এত জ্বালা যন্ত্রণা, ভালো লাগছে না, আমাকে বিষ এনে দিত, তাহলে কি তাকে বিষ দেওয়া যাবে? তাহলে ওরকম কেস হয়ে যাচ্ছে, তাকে যদি বিষ দিয়ে দেওয়া হয় সেম কেস হয়ে যাচ্ছে। এবং কাউকে আমি পরামর্শ দিতে পারবো না, এত তোর কষ্ট যা তো মরে যায় বলতে পারবো না। তাহলে কামনা করলে তাকেও দেওয়া যাবে না এবং কাউকে পরামর্শ দেওয়া যাবে না। এটা ছিল হিপোক্রেটাসের মূল মন্ত্র, শপথ বাক্য। কিসের বিরুদ্ধে? ওটা হচ্ছে ইউথেনেসিয়ার বিরুদ্ধে। ইউথেনেসিয়া শব্দটিকে অনেক সময় দেশের উপকারার্থে হত্যা অর্থে প্রয়োগ করা হয়। কারণ দেশের উপকার কেন বলছি দেখো, ধরো কোনো দেশে যদি 2000, 5000, 10,000 লোক থাকে যারা মানে শুধুমাত্র প্রাণটা রয়েছে, কিন্তু সেই যেটাকে বলা হয় কোমায় চলে গেছে বলে না, এই সিনেমাতে খুব দেখায়, তাহলে শুধুমাত্র তার নিথর বডিটা পড়ে থাকবে, তার প্রাণটা ভেতরে থাকবে। শুধু ওইভাবে কি হচ্ছে, সরকারের খরচ হচ্ছে না, মানে ও তো মানুষের উপকারে কিছু আসছে না, সমাজের দরকারে তো কিছু আসছে না, কিন্তু শুধুমাত্র তার পিছনে একটা হিউজ অ্যামাউন্ট খরচ হবে। তার জন্য বলছে দেশের উপকার অর্থে হত্যা, এটা একটা ইউথেনেসিয়া। কে বারবার ঢুকতে চাইছে দেখতেও পাচ্ছে না। এবারে ব্যাপক অর্থে ইউথেনেসিয়াটাকে দেখলে দেখো, বলছে কখনো সমাজের অত্যন্ত পীড়িত, পঙ্গু, অক্ষম, অতিবৃদ্ধ ব্যক্তিদের হত্যা করাকে বোঝায়। প্রাচীন গ্রিসে এই প্রকার হত্যা কিন্তু চালু ছিল। দেখো এখানে হচ্ছে এই যে ইউথেনেসিয়াটা অনেক প্রকারের হয়, 4 প্রকারের। এবার কোনটাকে আমরা মানবো কোনটাকে মানবো না দেখো, প্রাচীন গ্রিসে বলছে এই হত্যাটাকে মেনে নেওয়া হতো। হত্যা ব্যবস্থা বলছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক অনুমোদিতও ছিল। এস্কিমোদের মধ্যে সম্ভবত খাদ্যাভাবের জন্য, ধরো কোনো কোনো জায়গায় রয়েছে খাদ্যের অভাব রয়েছে, অভাবের জন্য যারা অতি বৃদ্ধ, যারা সমাজের দরকার নাই, কাজে নাই, মানে তাদেরকে মেরে দেওয়া হতো। অ্যাকচুয়ালি তুমি চোখ বন্ধ করে ভেবে দেখো তো, কারো ঘরেতে দেখবে দাদা আছে, দাদি আছে, অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ আছে, তাহলে তারা কোনো কিছু এখন কিছু করছে না, তো তাদেরকে তুমি কি করবে? তাদেরকে কি তুমি হত্যা করে দেবে? তাদেরকে তো হত্যা করা যাবে না। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে যে প্রাচীন গ্রিসে বলছে তাদেরকে হত্যা করা হতো, যারা হচ্ছে অতি বৃদ্ধ বয়স হয়ে গেছে। ওই যে কখনো বিশেষ কোনো সম্প্রদায়ের অথবা বিশেষ কোনো ধর্মের ব্যক্তিদের হত্যা করা হতো। ধরো কোনো একটা ধর্ম রয়েছে, এখন যদি বলে যে কোনো একটা ধরো আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে অনেকগুলো ধর্ম রয়েছে, এখন যদি বলে যে হিন্দুরা যদি বলে মুসলিমদেরকে মেরে ফেলবো দিয়ে আমরা হিন্দু রাষ্ট্র করবো, মুসলিমরা এবারে যদি বলে হিন্দুদেরকে মেরে ফেলবো ধর্ম রাষ্ট্র করবো, খ্রিস্টানরা ভাবতে পারে যে বাকি হিন্দু মুসলিম সবকে মেরে আমরা আমাদের ধর্মের রাষ্ট্র করব। তাহলে এরকম করে বলতে চাইছে কখনো বিশেষ কোনো সম্প্রদায়ের বা বিশেষ কোনো ধর্মের ব্যক্তিদের হত্যা করাকে বোঝানো হয়। রাষ্ট্র যদি ওইসব ব্যক্তিকে সমাজে শান্তি বা শৃঙ্খলা প্রতিষ্ঠার পথে অন্তরায় রূপে গণ্য করে বা ভাবে, তাদেরকে হত্যা করে দেবে। রাষ্ট্র বলতে এখন সরকার যে থাকবে, তার যদি মনে হয় যে ওটা সমাজের জন্য শান্তির বা শৃঙ্খলা বজায় রাখছে না, আমাদের উপকার আসছে না, তাহলে তাকে মেরে ফেলো, এরকম করে হত্যা করা যেতে পারে। তাহলে এটা হলো এক প্রকার বৃদ্ধদেরকে মেরে ফেলা। আর একটা হচ্ছে ধর্ম, মানে বিশেষ কোনো ধর্মের ব্যক্তিকে মেরে ফেলা। আর 3 নাম্বার যেটা হচ্ছে ওই যে কখনো আবার বিশেষ কোনো জাতির, কোনো একটা জাতি, যেমন ইহুদিদের সাথে কিন্তু নাৎসিদের, এটা কিন্তু ভীষণ বিরাট প্রচলিত, অনেকবার শুনেছি। তাহলে কখনো হচ্ছে কি কোনো জাতির আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে, মানে আবাল বৃদ্ধ বর্ণিত, মানে সবাই নির্বিশেষে সমস্ত সদস্যকে, মানে ছোট থেকে শুরু করে একদম বুড়ো থেকে সব রকম মানুষদেরকে কোনো একটা জায়গায় নিয়ে যে মেরে ফেলা, যেমন হতো বলছে সমস্ত সদস্যকে হত্যা করাকে বোঝাচ্ছে। নাৎসিদের শাসনকালে, যারা নাৎসি যখন শাসন করতো, তখন কিন্তু জার্মানিতে যে ইহুদিরা থাকতো, ইহুদিদের উপর কিন্তু অত্যাচারটা হয়েছে, এটা প্রচুর ধর্মগ্রন্থে কিন্তু পাওয়া গেছে এটা। তাহলে নাৎসিদের শাসনকালে তারা ইহুদিদের কি করেছিল, গ্যাস সিলিন্ডারের চেম্বারে ঢুকিয়ে তাদেরকে হত্যা করে দিয়েছিল।
তাহলে যে এই 3 ক্ষেত্রে রাষ্ট্র তার শাসন ব্যবস্থা অনুসারে হত্যা কার্যটা পরিচালনা করে। তাহলে কোনটা কি? বৃদ্ধদেরকে মেরে ফেলা, খাদ্যের অভাব হলে রাষ্ট্র পারে মারতে, রাষ্ট্রের যে পদে থাকবে মানে ক্ষমতায় থাকবে তার যদি মনে হয় বিশেষ কোনো ধর্মের মানুষ সমাজের শৃঙ্খলাটা বজায় রাখছে না, তাদেরকে মেরে ফেলবে। 3 নাম্বার হচ্ছে যে বিশেষ কোনো জাতিকে, যে ওই জাতির সঙ্গে আমার এই জাতির বিরুদ্ধে দাও, কোনো জাতিকে মেরে ফেলা। 3টে বলছে, এই 3টে ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র হত্যা কার্যটাকে পরিচালনা করেছিল। এবারে দেখো আরেকটা হচ্ছে তবে ইউথনেসিয়া, যেটা এই যে শব্দটিকে আমরা সাধারণত একটা সংকীর্ণ অর্থে ভাবি, এত কিছু এইরকম ভাবে ভাবি না। ইউথনেসিয়াটা কোন ভাবে, ইউথনেসিয়াটার অর্থটা কি বা ইউথনেসিয়াটাকে আমরা কিভাবে নিই? এটা হচ্ছে করুণা হত্যা, স্বস্তি মৃত্যু, মার্সি কিলিং, এই অর্থে আমরা প্রয়োগ করি। সেটা কি? অত্যন্ত পীড়িত, পঙ্গু, অক্ষম, অতিবৃদ্ধ, একান্ত আপনজন নেই, খুব কষ্টের মধ্যে পড়ে রয়েছে, তাদের মরতে দেওয়াকে অথবা হত্যা করাকে নিষ্কৃতি মৃত্যু, মানে সে মরতে চাইছে, এমন পরিস্থিতি হয়েছে সে নিজে মরবে, তারও কোনো ক্ষমতা নাই সেরকম মানুষকে, এবং তাকে মরতে সাহায্য করাকে দেওয়াকে বা হত্যা করাকে নিষ্কৃতি মৃত্যু বা করুণা হত্যা বলা হয়। ইউথনেসিয়া শব্দটি এই সংকীর্ণ অর্থে নিষ্কৃতি মৃত্যু বা করুণা হত্যা অর্থে গ্রহণ করেই বিষয়টি আলোচিত হচ্ছে। তাহলে এই যে এতগুলো যে উপরে পড়লাম যে এত রকমের হত্যা হয়, কিন্তু ইউথনেসিয়া কিন্তু ওই রকম হত্যার মধ্যে পড়ে না। ইউথনেসিয়াটা কোন অর্থে হত্যার মধ্যে পড়ে? সেটা হচ্ছে তোমার এই পীড়িত, অতিবৃদ্ধ, খেতে পাচ্ছে না, বাড়ির কেউ নেই, দেখার কেউ নেই, এই রকম লোকদেরকে সাহায্য করা বা হত্যা করা, সেটা হচ্ছে নিষ্কৃতি মৃত্যু। এখানে দেখো 1973 খ্রিস্টাব্দে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা সেখানে বলেছে ইউথনেসিয়াটাকে কিন্তু স্বাস্থ্য বিরোধী বলেছে। তাহলে কি হলো? আমেরিকা কিন্তু ইউথনেসিয়াটাকে মেনে নেয়নি। আমেরিকা কিন্তু প্রচুর বৃদ্ধ মানুষ এখনো ওই কোমাতে পড়ে থাকে। আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, এবং তারা কিন্তু ষষ্ঠী মৃত্যুটাকে কিন্তু তারা চিকিৎসার একটা অংশ হিসেবে নেয়নি, তারা মানছে না তার মানে। তবে ব্যবহারিক নীতিবিদ্যায় আমরা যে প্র্যাকটিক্যাল এথিক্স পড়ছি, প্র্যাকটিক্যাল নীতিবিদ্যায় বা আমরা যে এথিক্স পড়ছি, সেই অ্যাপ্লাইড এথিক্স এর ভাষায় কিন্তু যদি বলা হয় এথিক্স কে কি বলছে, নিষ্কৃতি মৃত্যুটাকে, ইউথনেসিয়াটাকে কি মেনে নিচ্ছে? বলছে দেখো, ব্যবহারিক নীতিবিদ্যায় নিষ্কৃতি মৃত্যু বা করুণা হত্যাকে নির্দ্বিধায় অন্যায় রূপে গণ্য করা হচ্ছে না। মানে এরা বলছে নিষ্কৃতি মৃত্যুটাকে কোনো কোনো ক্ষেত্রে মানে গ্রহণ করা হবে। কেন? দেখো, যখন যে মানুষটা খুব কষ্টে রয়েছে, সে যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, তাহলে তাকে যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করা, এটা তো একটা উপকারের মধ্যে পড়ে না? কেউ যখন খেতে পাচ্ছে না, তাকে যদি খাবার দিয়ে উপকার করা যায়, তার শান্তি হবে। সেরকম যে যন্ত্রণা ভোগ করছে, তার বেঁচে থাকার কোনো কিছুই নেই, এবং বেঁচে থাক মানে ভালো হবেও না, তাহলে এরকম মানুষকে বলছে মরতে দিয়াও, এটা হচ্ছে ধর্ম, বা এটাও ব্যবহারিক নীতিবিদ্যাতে এটা নৈতিক বলছে এই কাজটাকে। কোনো ব্যক্তির মৃত্যুকে যে সেখানেই অকল্যাণজনক বলা হবে, তার হত্যাকে সেখানেই অপরাধ রূপে গণ্য করা যাবে যেখানে আত্মসচেতন, বিচারশীল, পরিকল্পনা প্রবণ এবং স্বাবলম্বী ব্যক্তিকে যখন হত্যা করা হবে। কিন্তু যে আত্মসচেতন নয়, বিচারশীল নয়, এরকম লোককে কিন্তু হত্যা করা যায়। তাহলে বিকৃত ভ্রূণের, বিকলাঙ্গ শিশুর, অনারোগ্য, ব্যাধিগ্রস্ত মানুষের এই সব বৈশিষ্ট্য না থাকায় এই ক্ষেত্রে নিষ্কৃতি মৃত্যু, করুণা হত্যাকে কিন্তু অকল্যাণজনক বা অপরাধ বলা যাচ্ছে না। মানে এই রকম ক্ষেত্রে কিন্তু মৃত্যুটাকে মেনে নেওয়া যাচ্ছে, নিষ্কৃতি মৃত্যুটা স্বীকার হচ্ছে। আচ্ছা, তোমরা আছো তো? আচ্ছা, নিষ্কৃতি মৃত্যুর বা করুণা হত্যার বিভিন্ন প্রকার রয়েছে। দেখো, এখানেই আমরা এবারে আসবো। আমরা সিলেবাসে কি পড়েছিলাম? যে ভলান্টারি অ্যাকশন বা ভলান্টারি অ্যাকশন। ভলান্টারি অ্যাকশন কোথা থেকে গেল যে এবারে বুঝতে পারলে? এই যে নিষ্কৃতি মৃত্যু, ইউথনেসিয়া, তার টাইপ রয়েছে। সেই টাইপটা কি? মুখ্যত দুটো টাইপ। একটা হচ্ছে ভলান্টারি ইউথনেসিয়া বা ভলান্টারি, তোমার কি এখানে দিয়েছে অ্যাকশন, আর একটা হচ্ছে তোমার নন ভলান্টারি ইউথনেসিয়া বা নন ভলান্টারি অ্যাকশন। অ্যাকশন বলতে কি, মানে ওই ইচ্ছা ভাবে তার অ্যাকশনটা নেওয়া হবে কিভাবে, তার ইচ্ছা নিয়ে। আর একটা হচ্ছে তার ইচ্ছা দিতে পারবে না, মানে সে যে একেবারে নিথর আছে, সে তো হ্যাঁ না কিছু বলতেই পারবে না, তখন সিদ্ধান্তটা যে করছে বা যে মৃত্যুটা ঘটাচ্ছে তার উপর নির্ভর করছে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে তোমার ইয়ের উপর নির্ভর করছে, তোমার একটা হচ্ছে ইচ্ছা, মানে আমি স্বেচ্ছায় মরণ নেবো, আর একটা হচ্ছে আমার কথা বলতে পারবো না, এরকম অবস্থায় কেউ মেরে ফেলবে, এই দুটো। তাহলে ঐচ্ছিক করুণা হত্যা কোনটা? যেখানে ইচ্ছা প্রকাশ করতে পারবে। আর অনৈচ্ছিক করুণা হত্যা কোনটা? ওটা নন ভলান্টারি ইউথনেসিয়া। এরপরে দেখো, ঐচ্ছিক করুণা হত্যা ভলান্টারি ইউথনেসিয়াটা কি বলছে? কিলিং ইজ কন্ট্রারি টু দ্যাট
এটা হচ্ছে পিটার সিঙ্গারের হচ্ছে তোমার অ্যাপ্লাইড এথিক্স একটা বুক রয়েছে, বুকটার নামটা মনে রাখবে। পিটার সিঙ্গারের কিন্তু এই বুকটা পড়ে, বা পিটার সিঙ্গারের মানে অ্যাপ্লাইড এথিক্স কিন্তু খুবই ফেমাস। ওই এনভায়রনমেন্টাল এথিক্স এর একটা সুন্দর বুক লিখেছে, এবং এনভায়রনমেন্টাল এথিক্স এর জন্য কিন্তু কোশ্চেনও আসে নেটেতে। তাহলে এই লাইনটা একবার পড়ে নেবে, কিলিং ইজ কন্ট্রারি টু দ্যাট ফর হুইচ দ্য মেডিকেল প্রফেশন স্ট্যান্ডস, quotation taken with the international termination of the life of human being is another mercy from applied ethics. applied ethics এর content এই পিটার সিঙ্গারে হচ্ছে বুক থেকে এটা নেয়া। নিহত ব্যক্তির পূর্ব ইচ্ছা বা অনুরোধ অনুসারে যে হত্যা তাকে বলা হচ্ছে ঐচ্ছিক করুণা হত্যা। মানে নিহত যাকে মানে মারা হচ্ছে আর কি, পূর্ব ইচ্ছা কেন বলছে, হত্যাটা হওয়ার পরে তো ঐচ্ছিক হচ্ছে না হত্যাটা বলছি, তাহলে প্রথমে পূর্বে সেই ইচ্ছা প্রকাশ করেছে যে আমাকে মেরে ফেলো। তাহলে এটা হচ্ছে, মেসেজ করছে গ্রুপে, নোটগুলো দেবে বাংলায়। আচ্ছা, নোট নেবে। নিহত ব্যক্তির পূর্ব ইচ্ছা বা অনুরোধ অনুসারে যে হত্যা তাকে হচ্ছে ঐচ্ছিক হত্যা বলা হচ্ছে। আর করুণা হত্যা বা ইউথেনেসিয়ার সমর্থনে আইনের প্রণয়নের জন্য বিভিন্ন রকম, এবারে আইন কারা করেছে আর আইন কারা করেনি, কারা মেনেছে কারা মানেনি, এটা দেখো। অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু এটাও প্রশ্ন আসতে পারে, আচ্ছা পিটার সিঙ্গার কি ঐচ্ছিক হত্যাকে মেনেছে, মানে স্পেশালি হচ্ছে তোমার ওই ইউথেনেসিয়া যেটা, ও সাপোর্ট করেছে না সাপোর্ট করেনি? আচ্ছা কেউ বলো তো পিটার সিঙ্গার কি সাপোর্ট করেছে না করেনি তার বুক অনুসারে? তোমরা কি পড়েছো কবে অ্যাপ্লাইড এথিক্স বুকটা? সে কিন্তু স্বীকার করেছে, অ্যাকচুয়ালি সে মানছে। তার একটা তার বুকেতে উদাহরণটা দিয়েছে দেখো, জিন্সের মানে জিন্স ওয়ে একটা নিবন্ধ ছিল, সেখানে ডেরিক হামফ্রি, তার এই লোকটা হচ্ছে নাম ডেরিক হামফ্রি, তার বইয়ের নাম মানে ওয়াইফের নাম হচ্ছে জিন। তো এই গল্পটা দিয়ে পিটার সিঙ্গার তার বইয়েতে বুঝিয়েছে, বলছে জিনের মৃত্যুর বর্ণনা দিয়েছে এভাবে, বলছে দুরারোগ্য দুর্বিসহ ক্যান্সারের আক্রান্ত ছিল এই জিন, এই হামফ্রির ওয়াইফ হচ্ছে আক্রান্ত ছিল। তখন জিন তার হাজবেন্ডকে বলছেন যে আমার এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তো আমি মৃত্যু নিতে চাই, তবে হ্যাঁ যন্ত্রণাহীন ভাবে, এটা হ্যাঁ যন্ত্রণাহীন ভাবে আমি মৃত্যু চাই, এরকম ভাবে আমার জন্য মৃত্যুর ব্যবস্থা করা হোক, মানে তার ওয়াইফ তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছিল। তো জিনের ইচ্ছা মতো কি করলো, হামফ্রি কিছু ট্যাবলেট নিয়ে এসে তাকে খাইয়ে দিল এবং জিনের মৃত্যু হলো। এভাবে হত্যা সব দেশে সমর্থিত নয়, অধিকাংশ দেশে এভাবে হত্যাকে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ বলা হয়। আচ্ছা আমাদের দেশে কি স্বস্তি ইউথেনেসিয়া মানে আইনতা মেনেছে না মানেনি বলতো? মানেনি। আমাদের দেশে এরকম হয়নি, নাহলে কিন্তু ঘরে যত সব বুড়ো বুড়ো দাদা আছে সবকে সব বলবো মেরে ফেলবো, খাচ্ছে শুধুমাত্র। যেটা তো অনৈতিক একদিক থেকে দেখতে গেলে, না তারা সবকিছু করেছে ওরকম তো করাও যায় না। বেশিরভাগ দেশই মানেনি, নাগাল্যান্ডে শুধু মেনেছে, আর জার্মানিতে কিছু কিছু লুকিয়ে ছাপিয়ে চলে। এরপরে দেখো, মিচিগানের প্যাথোলজিস্ট ডক্টর জে কেভরকিয়েন একটি সুইসাইড মেশিন তৈরি করেছিল, এটা মনে রাখবে যে এই সুইসাইড মেশিনটা কে তৈরি করেছিল, ডক্টর জে কেভরকিয়েন। ঠিক আছে, সুইসাইড মেশিনে 3 রকমের মানে হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট ইঞ্জেকশন টিউবের মধ্যে 3 রকম পদার্থ থাকে, মানে একটা ইঞ্জেকশন টিউব সেখানে হচ্ছে 3 রকম পদার্থ থাকে, এবং সেভাবে তাদেরকে ত্রিস্তরে কিন্তু তাদের সুইসাইডটা করানো হয়। প্রথম স্তরে দেখো, প্রথম স্তরে হচ্ছে লবণ জল, মানে লবণ জলের মধ্যে একটা দেবে, দ্বিতীয় স্তরে হচ্ছে ঘুম পাড়ানি ওষুধ, আর তৃতীয় স্তরে থাকবে প্রাণঘাতী বিষাক্ত পদার্থটা। তাহলে এই যে এখানে এটা তৈরি করেছিল না যে কেভরকিয়ান, ওই কেভরকিয়ান যে যন্ত্রটা তৈরি করেছিল, বলছে ওই সুইসাইড মেশিনে যদি কেউ মারে, মানে নিজে নিজে আত্মহত্যা করে, কিন্তু সেখানে কিন্তু দায়ী ও কেভরকিয়ান হবে না। প্রবলেম হচ্ছে কিছু ছিল তার বয়সকালে কি তাকেও ভাবে মারা হয়েছিল? আমি শিওর না, জানি না, জানি না, হয়তো কারণ তারও তো যদি জানো আমাকে শোনাও, আমি জানি না ব্যাপারটা। মানে আমিও জানি না ম্যাম, কারণ সেও তো একসময় বয়স হবে না, অকেজো হয়ে যাবে, তো তাকেও কি সেই যন্ত্রে মানে বসিয়ে তাকে মারা হবে? না না, মানে সেরকম হয়েছিল কোনো কিছু নয়।
আমার তো জানা নাই, যদি হতে পারে ঘটনাটা হতে পারে সে লাস্ট মুহূর্তে সে তার নিজের যন্ত্রণা, এমন রোগ তার হয়েছে, সে নিজের যন্ত্রণা ভোগ থেকে মুক্তির জন্য সেটাই ব্যবহার করেছে, না হওয়ার কিছু নয়। কিন্তু এটা যে ঘটেছে সেটা আমি শিওর না। তবে হ্যাঁ, এটা আবিষ্কার করেছিল সুইসাইড মেশিনটা, এটা শিওর। এবং 3টে স্তরে মারা হতো। মৃত্যুকামী ব্যক্তিকে বিষয়টা জানানোর পর বলছে ডাক্তার প্রথমে ওই প্রয়োগ করতো, প্রথমে লবণ জলটা দিত, লবণ জল পর্যন্ত ডাক্তার দিত, তারপরে স্টেপগুলো রোগী নিজে নিজে করতো। অতএব তার জন্য বলছে যে এখানে ডক্টর কেফরকিয়ানকে ওই মৃত্যুর জন্য দায়ী করা যাবে না। ডাক্তার এখানে কিন্তু মৃত্যুকামী ব্যক্তির মৃত্যুর সহায়ক, সাহায্য করছে, ও কিন্তু ঘাতক নয়। ডাক্তার কেবল সূচিকা প্রয়োগ করেছে, বলছে প্রাথমিক স্তরটা মানে লবণ জলটা প্রথমে দিয়েছে, পরবর্তী স্তরগুলো কিন্তু ওই যে মানে নিজেকে হত্যা করবে সে নিজে নিজে করবে। এখানে অনেকগুলো ম্যাম উদাহরণ দিয়েছে। হ্যাঁ। ম্যাম বলছি, যদি ঘুম পাড়ানি ওষুধটা সে নেয় হুম। সে ব্যক্তি, তাহলে তারপর কি করে সে বিষাক্ত ওষুধ শ্রবণ করবে? এ তো একটা মেশিনের মধ্যে ঢুকে যাবে। প্রথমে লবণ জলটা তাকে দেওয়া হবে, ঠিক আছে, একটা এরকম মেশিন টিউব বলেছে না, এই যে দেখো টিউব, ত্রিস্তর বিশিষ্ট ইনজেকশন টিউব, মানে এটা হচ্ছে একটা ইনজেকশন টিউব, ঠিক আছে। প্রথমে এখানে চলে এলো তোমার ওই আত্মঘাতী যে মানে যে স্বস্তি মৃত্যুটা নেবে, তাকে ইনজেকশনটা প্রথমে লবণ জলটা এখানে দিয়ে দেওয়া হলো। তো এখানে ডিটেলসে নোটটা ছোট করে পড়ার মতো করে টিউশনের মতো করে দেওয়া রয়েছে। তো আসলে ঘটনাটা বলছি, এখান থেকে লবণ জলটা নেওয়ার পরে এ অটোমেটিক কিন্তু এখানে ও চলে আসবে, এবং এটা মেশিনটা এমন হবে ওটা অটোমেটিক অফ হয়ে যাবে। আর ওই অফ হওয়ার সাথে সাথে ওখানে যে তোমার ওই ইনজেকশন যে ঘুমের ওষুধটা হয়তো কোনো কিছুটা ঢুকলে কি করে বোঝায় বলো তো? এখন দেখবো অনেক ইউটিউবে ভিডিও লোকে বানায়, দেখবে শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে দেখবে দুম করে মাথা থেকে পড়ে মশারিটা টাঙানো হয়ে গেল, এরকম একটা একটা দুটো ভিডিও দেখোনি? বা তুমি অটোমেটিক আচ্ছা, সিস্টেম। মেন কথা হচ্ছে আমরা শুই কিন্তু এসি সুইচটা তো হাতে হাতে টিপি না, ঠান্ডাটা তো অটোমেটিক আসে। তো সেরকম ধরনেরই লবণ জলটা পর্যন্ত ডাক্তারে দিয়ে দিবে, তারপরে ব্যক্তি নিজেই কিছু সুইচ থাকবে সেখানে তোমার ওই ও তো টিউবের মধ্যেই থাকছে, তো ওই সুইচটা দিলেই ইনজেকশনটা, ঘুমের ইনজেকশনটা চলে আসবে। আর ঘুমের ইনজেকশনটা হলেই অটোমেটিক ওটা অটো সেট থাকবে, অটোমেটিক সে বিষাক্ত পদার্থটা পরের স্টেপে চলে আসবে বা ও চলে যাবে। হ্যাঁ, এই জিনিসটা হুম। ঠিক, এই জিনিসটা হতে পারে। এখানে অনেকগুলো সত্য ঘটনা দেওয়া রয়েছে, হয়তো দিতেও পারে, একবার রিডিং পড়ে নিতে পারে। দেখো যে উদাহরণগুলো দিয়েছে, বলছে সব ক্ষেত্রে আবার মৃত্যুকামী মুমূর্ষু ব্যক্তির আত্মহননের সামর্থ্য থাকে না। কোন ক্ষেত্রে থাকে না দেখো, এই যে বলছে মোটর বাইকে যখন যাদের দুর্ঘটনা হয়, মাথাটা একদম ভীষণ ভাবে খারাপ হয়ে যায়, তার কোনো কিছু করার থাকে না, তখন তাকে কি করবে? অসহ্য যন্ত্রণা ভোগ করছে, তখন কিন্তু অপরজন করতে পারে। হাসপাতালে থাকাকালীন তার শুশ্রূষারত ডাক্তারকে এবং তার জর্জের ভাই লেস্টারকে বলেন যে ওই রকম যন্ত্রণাবিদ্ধ ভাবে তিনি বাঁচতে চান না। মানে একজন আছে, অন্য তার নিজের ভাইকে বলছে আমি বাঁচতে চাই না, অতি শীঘ্র হত্যা করা তাকে করতে বলছে। আবার লেস্টার তখন কি বলছে, ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, বলছে ধরো আমাদের কোনো একজন ভাই সে রয়েছে, তো সেখানে এখানে আমাদের ভাই কেন বলবো, অনেকের হয়তো খারাপ লাগবে, এদের নামগুলোই বলছে, এটা সত্য ঘটনা। জর্জ তার ভাইকে নিয়ে কিন্তু হাসপাতালে ছিল, তো লেস্টারকে বলেন যে ওই রকম যন্ত্রণাবিদ্ধ ভাবে তিনি বাঁচতে চান না। তাহলে জর্জের শরীর খারাপ হয়েছে, লেস্টারকে বলছে। লেস্টার তখন পরে কি বললো, যে ডাক্তারের সঙ্গে কথা বলে দেখছে যে আমার ভাই কি বাঁচবে কোনো চিকিৎসা হলে? তখন বলছে জর্জের আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই। তখন লেস্টার কি করলো, পিস্তলটা নিয়ে এসে জর্জকে জিজ্ঞাসা করলো, তখনও তুমি কি মরতে চাও? তখন জর্জ হ্যাঁ দিয়েছে। তারপরে তখন কিন্তু তাকে গুলি করা হলো। গুলি করা হলে তাহলে যে জর্জের সম্মতি আছে, লেস্টার তার জর্জের মাথায় গুলি করে দিল। বলছি এরকম ক্ষেত্রে তাহলে কি বলা যাবে? এটা কি মানে নৈতিকভাবে কি ঠিক না ঠিক নয়, এই ধরনের আলোচনাগুলো আসবে। বলছে উপরোক্ত ক্ষেত্রটি ঐচ্ছিক করুণা হত্যার বা নিষ্কৃতি মৃত্যুর একটি উদাহরণ দৃষ্টান্ত হলেও করুণা হত্যার সব শর্ত পূরণ করে না। দেখো একটা জিনিস, তার মানে কি হলো, যে বলছে করুণা হত্যার সব শর্ত পূরণ করে না। তাহলে করুণা হত্যার শর্ত কি কি? এগুলো হচ্ছে শর্ত, মনে রাখবে যে করুণা হত্যার এগুলো শর্ত। এই স্টেপগুলো পালন যদি হয় কোনো একটা মৃত্যুতে সবগুলো, তাহলে সেটা নৈতিক, আর না হলে সেটা নৈতিক নয়। তাহলে এটা কি জিগম্যানিয়েকের মরণের ইচ্ছা যে বিচারশীল মনোভাবের প্রকাশ, মানে এখানে জিগম্যানিয়েক বলতে এখানে একটা উদাহরণ দিয়েছে, কোথাও একটা রয়েছে উপরে, এই যেখানে দুর্ঘটনায় যার হয়েছিল, বলছে বলছে বিচারশীল মনোভাবের প্রকাশ না যন্ত্রণাশীল।
বলছে ও যে মৃত্যু অবস্থা কিছু বলতে পারছে না, মানে ও ও কি মারা যাবে, না ওকে রাখা উচিত, না ও সুস্থ হবে। বলছে এই যে ঘটনাটা, বলছে এটা হচ্ছে বিচারশীল মনোভাবের প্রকাশ না যন্ত্রণাক্লিষ্ট মনোভাবের প্রকাশ, ওটা তো ঠিক করে ক্লিয়ার নয়। দ্বিতীয়টা হচ্ছে জর্জের আরোগ্য লাভে, জর্জ হচ্ছে দ্বিতীয় উদাহরণটা, বলছে জর্জের আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই। বলছে এটা তো কোনো একটা বিশেষ ডাক্তারকে বলেছিল না, ধরো হসপিটালে গেছে যখন ওর আন্ডারে, মানে যেই ডাক্তারের আন্ডারে হসপিটালে ভর্তি হয়েছে সে কথাটা বলেছে, পুরো মানে ওই যে বিশেষজ্ঞদের পুরো কমিটি বা টিম তারা তো উত্তরটা দেয়নি। তাহলে কিভাবে সে সিদ্ধান্ত নিল যে আমার ভাই বাঁচবে না, মেরে ফেললো? তাহলে হত্যার ব্যাপারে কোনো চিকিৎসকের সাহায্য নেওয়া হয়নি, অত্যন্ত স্থূল পদ্ধতিতে কিন্তু ওখানে মরা হয়েছে। তাহলে আরো চিকিৎসকের সাহায্য নিতে হবে, মানে না ধরো আমার দাদু প্রচুর খারাপ অবস্থায় বিছানাতে রয়েছে, সে বলছে আমাকে মেরে ফেলো, তাহলে আমি ডাক্তারের সাহায্য না নিয়ে আমি নিজে মেরে ফেললাম, এটা না। তাহলে অবশ্যই কোনো পাস করা, মানে যে ডাক্তার আগে সে ডাক্তারের লাইসেন্স থাকবে সে করবে, তাহলে ডাক্তারের সাহায্য নিয়ে তাকে স্বস্তি মৃত্যুটা দিতে হবে। এবং তার সাথে কি হচ্ছে, শুধু একজন বা দুজনের কথায় করা চলবে না, পুরো ওই যে টিমটা, পুরো ডাক্তার বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞদের পুরো ফুল কমিটিতে বা টিমটা যখন বলবে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনটা মনোভাব, মানে যন্ত্রণাক্লিষ্ট মনোভাব না বিচার ক্লিষ্ট মনোভাব, সেই দুটোর মধ্যে কিন্তু ফারাক করতে হবে, তারপরে কিন্তু আমরা গ্রহণ করব সিদ্ধান্তটা। এখানে দেখো এটা মনে রাখবে যে একমাত্র দেশ যারা নেদারল্যান্ড, এরা কিন্তু আইন মানে বিরোধী নয় বা শাস্তিযোগ্য নয়, এরা হচ্ছে তোমার মেনেছে ইউথেনেসিয়াটা, এবং একদম খোলা মাঠেতে ওরা কিন্তু সবার সামনে ইউথেনেসিয়া করে, ষষ্ঠী মৃত্যুটা ঘটায়, একমাত্র দেশ নেদারল্যান্ড। এবং চিকিৎসক প্রকাশে যে মৃত্যুগামী ব্যক্তিকে মৃত্যু করে, আমি যদি যে বলি যে আমি মরতে চাই তো চিকিৎসক মেরে ফেলবে, এটা কিন্তু নেদারল্যান্ড বলে দিয়েছে। এবং প্রতি বছর প্রায় 2300 জন মানুষ এইরকম ভাবে মৃত্যুবরণ করে, কোথায়? নেদারল্যান্ডে। এটা মনে রাখবে যে 1980 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডে এটা হচ্ছে আইনত হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একমাত্র হচ্ছে তোমার নেদারল্যান্ডে এটা হচ্ছে আইন বিরোধী নয়, এই মানে আইনে এর বিরুদ্ধে কোনো আইনত অ্যাকশন নেয় না, এটা মেনে নিয়েছে তার মানে, এবং আইনত হয়েছে 1980 খ্রিস্টাব্দে। এটা অনৈচ্ছিক ইয়েটা কি, করুণা হত্যাটা কি? নন ভলান্টারি। এটা হচ্ছে নন ভলান্টারি ইউথেনেসিয়া হলো কি, এটা ইনভলান্টারি নয়, ইনভলান্টারি হচ্ছে ইচ্ছা বিরোধী, নন ভলান্টারি মানে মানে তার ইচ্ছা দেওয়ার কোনো ক্ষমতায় নেই, সেটা হচ্ছে নন ভলান্টারি। বলছে এমন ক্ষণে পাত্রের, বলতে এখানে যে মারা যাবে আর কি, ইচ্ছার কোনো কার্যকারিতা না থাকার জন্য ঐচ্ছিক করুণা হত্যাকে অনৈচ্ছিক নন ভলান্টারি বলা হয়েছে। বলছে অক্ষম, বিকলাঙ্গ, মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক শিশু নিজ মৃত্যু সম্পর্কে সম্মতি জানাতে পারে না। দুর্ঘটনায় যে দারুণভাবে একদম যন্ত্রণাক্লিষ্ট হয়ে পড়ে থাকে আহত ব্যক্তি, সেও নিজের কিছু উচ্ছা প্রকাশ করতে পারে না। অতি বার্ধক্যজনিত, মানে যাই হোক না কেন, যখন সে নিজের মন একদম ইচ্ছাটা প্রকাশ করতে পারবে না, বা বোধ শক্তিলুপ্ত ব্যক্তি, তাদের ইচ্ছা বা অনিচ্ছা সম্পর্কে কিছুই তারা জানতে পারে না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনৈচ্ছিক করুণা হত্যাটা মানা হয়। আদালতের নথিভুক্ত এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এরকম কয়েকটা, মানে এটা হচ্ছে আদালতে ধরো অনেক ঘটনা তো ঘটে এরকম, এবং বিভিন্ন পত্রিকাতেও পাওয়া যায়, সেখান থেকে লেখা ইউথেনেসিয়া সম্পর্কে কতগুলো উদাহরণ দিয়েছে। এগুলো কিন্তু পুরো পিটার সিঙ্গারের অ্যাপ্লাইড এথিক্স বুক থেকে নেওয়া। মস্তিষ্ক স্নায়ুকোষের দুর্বলের জন্য যে লুই রেপিও লির পুত্র সন্তান জীবন মৃত্যু, মানে জীবন মৃত্যু কেন বলছে, মানে এমন ভাবে পড়ে রয়েছে সে, মানে জীবিত অবস্থায় মৃত্যু আর কি, কোনো কিছু উঠা বসা কিছু করতে পারে না, যেটা কোমায় পড়া বলছে, সেই উদাহরণটা দিয়েছে, ওটা সত্য ঘটনা। দীর্ঘ 5 বছর ধরে পড়ে থাকার পর তাকে ক্লোরোফর্ম দিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল, তার বাপ মেরে ফেলেছিল। তারপরে এখানে আরেকটা ঘটনা রয়েছে, দেখো 1988 খ্রিস্টাব্দে স্যামুয়েল লিরায়েন্স নামে এক শিশু, ওই যে একটি ক্ষুদ্র বস্তু গলাধকরণ করেছিল, মানে হচ্ছে গলার মধ্যে এমন ভাবে গেছিল তার শ্বাস যন্ত্রণা দিয়ে নষ্ট হয়ে গেছিল, সে শ্বাস নিতে পারতো না, তাকে শ্বাসদালির ভিতরে রাখা হয়েছিল, আর ওখানেই ওইভাবে থাকতো। তো 8 মাস থাকার পরেও যখন ঠিক হলো না, তখন তার বাপ শ্বাসদালিটাকে ছিনিয়ে তাকে একদম শ্বাস নিতে না পারার জন্য কিন্তু তাকে মেরে ফেলেছিল। পরবর্তী ক্ষেত্রে যদিও তাকে জেল খাটতে হয়েছিল, তাকে হত্যার জন্য দায়ী করেছিল। এইসব ঘটনাগুলো রয়েছে, পড়ে নেবে, তো নোট দিয়ে দেবো। চিকাগোতে করুণা হত্যা নিষিদ্ধ হয় স্যামুয়েলের, এটা হচ্ছে ঘটনাটা কোথায় ঘটেছিল? চিকাগোতে। তাহলে চিকাগোতে কি জানা গেল? যে করুণা হত্যা নিষিদ্ধ, ওখানে কিন্তু মানা হয় না। আর আমেরিকাতেও করুণা হত্যা স্বীকার করা হয় না, একমাত্র নেদারল্যান্ডে করুণা হত্যা স্বীকার করা হয়। আর কিছু কিছু জায়গায় তোমার জার্মানিতে না জাপানেতে দেখলাম, ওখানেতে করুণা হত্যাটাকে করা হয়, কিন্তু সরাসরি নয়,
গোপনীয় ভাবে করা হয় করুণা হত্যাটাকে। এগুলো উদাহরণগুলো রয়েছে, যার দেখা পড়ার ইচ্ছা হবে পড়ে নেবে। দেখো যে এদের জৈবিক জীবন অক্ষুণ্ণ থাকলেও সেই জীবনের কোনো ইতিহাস নেই। দে আর বায়োলজিক্যালি অ্যালিভ বাট নট বায়োগ্রাফিক্যালি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স, পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স থেকে নেওয়া হয়েছে। বলছে যারা তোমার শুধুমাত্র জৈবিকভাবে বেঁচে রয়েছে কিন্তু তাদের কোনো জীবন মানে বায়োগ্রাফি নেই, সেই মানুষগুলোকে কিন্তু করুণা হত্যা দেওয়া যায়, এটা পিটার সিঙ্গার মেনেছে। আর একটা দেখো বলছে সংবেদনশীল পশুর জীবনে, যারা ধরো একদম পড়ে রয়েছে কোমাতে, তাদেরকে তো পশুর মতো তুলনা করছে, বলছে সংবেদনশীল পশুর মতো তো হয়ে যাচ্ছে। পশুর থেকেও আবার তাদের কম জীবন কম মূল্যবান, কারণ পশুরা তো খাই দেয় আনন্দ উপভোগও করে, কিন্তু যারা ওইভাবে কোমায় পড়ে থাকে তো কোনো কিছু ভোগ করে না, শুধু যন্ত্রণা ভোগ করে, একদম পড়ে থাকে। তো তাহলে সেই মানুষদের ঠিক সেই মানুষগুলোকে তো রাখার কোনো যুক্তি নেই, এবং সেই মানুষগুলো যুক্তি নেই দিদি মানে ঠিক মতো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না হ্যাঁ, নেটওয়ার্ক মনে হচ্ছে এখন, কিছু। ফোনের জায়গা চেঞ্জ। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে উম, কি যে বলছিলাম, হ্যাঁ, যাদের মানে পশুর মতো যারা একদম পুরো পড়ে রয়েছে, সমাজের কোনো কাজে লাগছে না, বলছে তাহলে এই সব মানুষগুলোকে যদি হত্যা করানো হয় তাহলে ওটা অনৈতিক কিছু হবে না। যাদের সুখ সঞ্চয়, অনৈতিক কোন কাজগুলোকে হবে? যে মানুষের সুখ সঞ্চয়ের অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে, আনন্দটাকে উপলব্ধি করতে পারে, বিচারশীল, তার মধ্যে সমস্ত কিছু ক্ষমতা রয়েছে, সেই মানুষগুলোকে যদি মারা হয় তাহলে সেটা হচ্ছে অনৈতিক, এটা পিটার সিঙ্গার বলছে। আচ্ছা, বাকি ক্লাসটা পরে করাবো, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে আর একটু বলে দিই, পিটার সিঙ্গারের যে 6টা পয়েন্ট দিয়েছিল ওগুলো পরের দিন করাবো। এটা পিটার সিঙ্গার ঐচ্ছিক নিষ্কৃতি মৃত্যুর বিরুদ্ধে প্রচলিত 4টা যুক্তি ছিল, মানে সেই যুক্তিগুলোকে খণ্ডন করেছে পিটার সিঙ্গার তার বইতে। এটা হচ্ছে নেক্সট ডে করাবো, তার আগে পর্যন্ত যেটা করে দিচ্ছি দেখো। এই যে নেদারল্যান্ডে দীর্ঘদিন ধরে ইয়ে করার পরে ওটা কিন্তু মেনে নিয়েছিল নেদারল্যান্ডে, ইউথেনেসিয়াটা হচ্ছে তোমার নৈতিক করে দিয়েছিল, মানে সরকার মেনে নিয়েছিল আর আইনত স্বীকার করেছিল। জার্মানিতে ডাক্তারগণ, এটা তখন জাপান টাপান বলছিলাম নয়, এটা জার্মানিতে ডাক্তারগণ মৃত্যুকামী ব্যক্তিকে সরাসরি ভাবে সাহায্য করতে না পারলেও পরোক্ষভাবে মৃত্যুকামী ব্যক্তিকে প্রাণঘাতী ওষুধ দিয়ে সাহায্য করতে পারে। সে নিজে নিজে প্রয়োগ করতে পারে না, মানে নিজে অন্যজনের শরীরে দিতে পারবে না, কিন্তু তাকে ওষুধটা দিয়ে দিবে, সে তার নিজের মতো করে সে মৃত্যুটা নিতে পারে। এটা হচ্ছে জার্মানিতে। আর বাকি সব জায়গায় কিন্তু দেখলাম যে ষষ্ঠী মৃত্যুটাকে, ইউথেনাসিয়াটাকে কেউ মেনে নিচ্ছে না। আর অনৈচ্ছিক করুণা হত্যা আর ঐচ্ছিক করুণা হত্যার মধ্যে একটা মিল আছে বিরাট, এটাকে অবশ্যই মনে রাখবে। এই মিলটা হচ্ছে উভয় ক্ষেত্রে ব্যক্তির স্বার্থ সিদ্ধি হচ্ছে কি না যন্ত্রণা থেকে মুক্তি। আর অমিল কি, মানে একটাতে অমিল হলে মেন একদম, একটাতে হচ্ছে ইচ্ছাই মানে সচেতন ভাবে সে সজ্ঞানে মরতে চাইবে, আর একটা হচ্ছে সে তার অবচেতন অবস্থায় তার বাড়ির লোকেরা ডিসিশন নেবে, সে নিজে ডিসিশন নেবে না, সেটা হচ্ছে নন ভলেন্টারি। আর ভলেন্টারি যেটা অ্যাকশন সেটা হচ্ছে তোমার সে ইচ্ছাই নেবে। ঠিক আছে, এতটাই রইলো। নেক্সট ডে আর একটা ক্লাস লাগবে, এখানে করিয়ে দেবো। কারো কিছু বলার থাকলে বলো, আমি ক্লাসটা বন্ধ করে দিচ্ছি, রেকর্ডটা।